नमस्कार, आमी आचार्य अनुभव हाजरा आज आपनादेर संगे बेद विषय निये आलोचना करब। एकटा प्राथमिक धारणा देওয়ার चेष्टा करब। बेद कथार अर्थ ज्ञान राशि बा ज्ञान। बेद এই কথাটি वेदः संस्कृते এই वेदः বিদ ধাতুর সঙ্গে অচ প্রত্যয় বা ঘয় প্রত্যয় করে উৎপন্ন হয়, যার অর্থ জ্ঞান। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের একটি ধর্মগ্রন্থ হলো বেদ। কিন্তু এই বেদটা নিয়ে আমাদের মধ্যে অনেক জানার তথ্য জানার বা আগ্রহ থেকেই যায়, যেটা কি বা কেন বেদ পড়া উচিত। প্রথমে জানতে হবে যে বেদ হলো অপৌরুষেয়। কোনো পুরুষ বা কোনো লেখক কিন্তু বেদ লেখেননি, এই কথাটা প্রথমে জানতে হবে। কেন অপৌরুষেয় বললাম, এটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। প্রশ্নটা হলো, বেদ কোনো একজন ঋষি বা একজন লেখক লিখে দেয়নি। অনেক ঋষি বা অনেক সিদ্ধ পুরুষ বৈদিক যুগে তারা কি করেছিলেন, তারা নিজেদের প্রজ্ঞা বলে জ্ঞান বলে অনেক মন্ত্র দর্শন করেছিলেন, দেখতে পেয়েছিলেন চোখের সামনে মন্ত্রকে। ওই জন্য ঋষিদের বলা হয় মন্ত্রদ্রষ্টা। যারা মন্ত্র দর্শন করেছেন তাদের বলা হয় কবি, ঋষি কবি। ঋষিদের অনেক সময় ঋষি কবিও বলা হয়, কবিক্রতু বা ঋষি কবি। তারা মন্ত্রকে দেখেছিলেন। আর কোনো একজন এই মন্ত্রকে দেখেননি, অনেক ঋষি দেখেছিলেন। ব্রাঞ্চ এক একজন দেখেছেন, তার যারা ছাত্র তাদের কাছে সেই জ্ঞান দিয়েছে, তার শিষ্যের কাছে দিয়েছে। আরও একজন ঋষি দেখলেন, তার শিষ্যর কাছে দিয়েছে। এইরকমভাবে বছরের পর বছর ধরে সেই জ্ঞান গুরু শিষ্য পরম্পরায় চলে এসেছে। তখন কিন্তু কোনো একটি বই ছিল না। এখন বেদের গঠনগত বিভাগ আমি বলছি। বেদকে যদি আমরা ভাঙি, মানে বেদ তো একটা রাশি, জ্ঞান রাশি, সেটাকে আমি যদি তার গঠনগত বিভাগ দেখি, তাহলে চারটে গঠনগত বিভাগ আপনারা দেখতে পাবেন। কি রয়েছে সেগুলো হলো সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। অনেকে বলে যে মন্ত্র আর ব্রাহ্মণ এই দুটোই হলো বেদের প্রধান যে বিষয় বা প্রধান দুটো ভাগ, কিন্তু তার সঙ্গে আরণ্যক এবং উপনিষদও রয়েছে। তো এই মন্ত্র কি বা সংহিতা ভাগ কি? মন্ত্রকে সংহিতা ভাগ বলা হয়। যে মন্ত্রগুলো মানে যেগুলো আপনারা শুনেছেন বেদের মধ্যে রয়েছে, যেগুলো লৌকিক বা ধরুন কোনো কাব্যে রয়েছে বা কোনো গ্রন্থে রয়েছে, কবির লেখা বর্তমান সময়ের বা একটু প্রাচীন সময়ের, কালিদাসের লেখা, ভাসের লেখা, সেগুলো শ্লোক। কিন্তু বেদে যেগুলো লেখা হয়েছে সেগুলো মন্ত্র, সেগুলো ছন্দবদ্ধ। ওই জন্য আপনারা এটাও শুনবেন যে বেদের অপর নাম ছিল ছন্দস বা ছন্দ, কারণ সেটা ছন্দবদ্ধ ছিল। বা এখন আপনারা দেখবেন যে বেদে অনেক মন্ত্র পাওয়া যায়। মন্ত্র মানে কি না, যেগুলো ছন্দবদ্ধ রয়েছে, যার মধ্যে উদাত্ত উদাত্ত সরিত প্রচয় এরকম স্বর রয়েছে। তো এই যে মন্ত্রের কথা বলছি, এই মন্ত্রের সমষ্টিকে বলা হয় সূক্ত। আর এই মন্ত্রগুলো অনেকগুলো মন্ত্র যখন একসঙ্গে থাকে, মানে অনেকগুলো মন্ত্রকে একত্রে সূক্ত বলা হয়। আর সেই সূক্তের সমাহারই হলো সংহিতা, এটা সংহিতা ভাগ। আর কি রয়েছে, এরকম আমরা বলি বেদ চারটে, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। কিন্তু না, সংহিতাকে চার ভাগে ভাগ করা হয়। ঋক সংহিতা, সাম সংহিতা, যজুর সংহিতা বা যজুর সংহিতা এবং অথর্ব সংহিতা। এবারে যেটা জানার বিষয় সেটা হলো ঋক সংহিতা কি, বা যেটাকে আমরা ঋগ্বেদ বলি, সেটা হলো স্তুতিমূলক মন্ত্রের সমাহার। অনেক দেবতাদের উদ্দেশ্যে স্তুতি দেখা যায়। ঋগ্বেদের প্রধান দেবতা হলেন ইন্দ্র। ইন্দ্রের উদ্দেশ্যে সব থেকে বেশি স্তুতি করা হয়েছে। অনেকগুলো মন্ত্রের সুক্ত করে, অনেকগুলো মন্ত্রকে একত্রিত করে অনেকবার অনেকভাবে ইন্দ্রকে স্তুতি করা হয়েছে। দ্বিতীয় মুখ্য দেবতা হলেন অগ্নি। ইন্দ্রের উদ্দেশ্যে 250টা রয়েছে সুক্ত, আর অগ্নির উদ্দেশ্যে 200টি। তো যাই হোক, এই সুক্তের আলোচনায় আমরা পরে যাব। এটুকু আপনারা জানবেন যে স্তুতি মন্ত্রের শব্দ ঋক সংহিতা। তারপরে আপনারা যান যজুর সংহিতা। যজুর সংহিতাতে কি আছে যজুর্বেদে? না, যজুর সংহিতাতে যজ্ঞের যে যজ্ঞ করতে গেলে যে মন্ত্রের প্রয়োজন, সেই মন্ত্রের সময় রয়েছে। তারপরে সাম সংহিতা, সামকে সাম গান বলা হয়, যেখানে গেয় মন্ত্রের সমাহার রয়েছে। এবং অথর্ব সংহিতা, সেখানে অনেক আধিদৈবিক, আধ্যাত্মিক, আধিভৌতিক। কথাগুলো একটু কঠিন। আধিদৈবিক মানে আমাদের আধ্যাত্মিক প্রথমে জানতে হবে। তো আধ্যাত্মিক মানে কি? আধ্যাত্মিক মানে শরীর এবং মন সম্বন্ধীয় বিষয়, সেটা রয়েছে। তারপরে আধিদৈবিক, দেবতা দ্বারা যেগুলো আমরা বা ঈশ্বরের দ্বারা যেগুলো আমরা ভোগ করি, যেরকম ঝড়, বৃষ্টি,
এগুলো হচ্ছে আদি দৈবিক। আর আদি ভৌতিক কি না, আদি ভৌতিক হলো ভূত সম্বন্ধীয়, প্রাণী সম্বন্ধীয়। ভূত কথার অর্থ প্রাণী। ধরুন আপনাকে কোনো সাপ কামড়ে দিল বা আপনাকে কোনো পোকা কামড়ে দিল, এটা হলো আদি ভৌতিক। তো এই সমস্ত আলোচনা কিন্তু অথর্ববেদে রয়েছে। আর প্রত্যেকটা বেদের বা প্রত্যেকটা সংহিতার কিন্তু আলাদা আলাদা প্রধান পুরোহিত রয়েছে। প্রধান পুরোহিত কি, ঋগ্বেদের প্রধান পুরোহিতকে না, ঋগ্বেদের বা ঋগ সংহিতার প্রধান পুরোহিত হলো হোতা। তারপরে যজুর সংহিতার প্রধান পুরোহিত হলো অধ্যর্যু, সাম সংহিতার উদ্গাতা এবং অথর্ব সংহিতার ব্রহ্মা। এটা আমাদেরকে প্রথম জানতে হবে। তারপরে আমি যে দ্বিতীয় ভাগটার কথা বলছিলাম সেটা হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণ কি না, ব্রাহ্মণ হলো যেখানে যজ্ঞ সম্বন্ধীয় বিধির নির্দেশ দেওয়া হয়েছে। যজ্ঞ কিভাবে করা উচিত, তার পরিমাপ কী হবে না হবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম বিষয় বা যজ্ঞের বা কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা রয়েছে, সেটা হলো ব্রাহ্মণ। এই ব্রাহ্মণে কিন্তু পদ্যাত্মক মানে মন্ত্রও রয়েছে, আবার গদ্যও রয়েছে। গদ্য এবং পদ্যের মিশ্রণে ব্রাহ্মণ রয়েছে। কারণ আমরা দেখি ব্রাহ্মণের মধ্যেও অনেক সময় অনেক মন্ত্র আমরা অনেকবার দেখতে পাই, ব্রাহ্মণের মধ্যে মন্ত্র রয়েছে। অতএব ব্রাহ্মণ গদ্য এবং পদ্য দুটো মিশিয়ে করা হয়েছে। তারপরে যেটা হলো ভাগ, সেটাকে কি বলছে, আরণ্যক। আরণ্যকে কি রয়েছে এটা আপনাদের জানতে হবে যে আরণ্যকটা কি। আরণ্যকের বিষয়বস্তু হলো যে জ্ঞান এবং কর্ম, তার যে আধ্যাত্মিক চেতনা, সেই চেতনাটা যে ব্রাহ্মণের মধ্যে রয়েছে বা যে ব্রাহ্মণ ভাগে কর্ম এবং জ্ঞানের আধ্যাত্মিক চিন্তাভাবনা রয়েছে, সেটা হলো আরণ্যক। আর আরণ্যক কেননা অরণ্যে বসে ঋষিরা উপলব্ধি করেছিলেন এই ভাগটাকে, তাই এগুলোকে আরণ্যক বলা হয়। দেখবেন ব্রাহ্মণের মধ্যেও আরণ্যক থাকে। কীরকম না, শতপথ ব্রাহ্মণের মধ্যে রয়েছে বৃহৎ আরণ্যক, তাহলে আরণ্যক কিন্তু ব্রাহ্মণের মধ্যেও থাকে। তারপরে যেটা জানতে হবে উপনিষদ, অর্থাৎ জ্ঞানকাণ্ড। আমি কে, আমি মানে যে আমার শরীর নয়, আমার মধ্যে যে পরমাত্মা রয়েছে, আত্মা রয়েছে, সেটা পরমাত্মারই অংশ, সেটাই হলো মানে ব্রহ্মজ্ঞান। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বা আত্মজ্ঞান, সেটাই হলো উপনিষদ। যেখানে প্রথমে কর্মকাণ্ডে গিয়ে আচারবিধি শেখানো হচ্ছে বেদে। কর্মকাণ্ড মানে যেখানে ক্রিয়াকলাপ, যজ্ঞের দ্বারা কর্মকাণ্ড কেন করা হয়, যজ্ঞের কথা কেন বলা হয়েছে, কোনো কিছু পাওয়ার জন্যই মানুষ যজ্ঞ করে। পুত্রষ্টি যজ্ঞ করলে পুত্র হচ্ছে। এই কর্মকাণ্ড হলো জ্ঞানকাণ্ডে যাওয়ার প্রথম ধাপ। আপনি কখনোই ক্লাস 1-এ না পড়ে 5-এ উঠতে পারবেন না। তার মানে কর্মকাণ্ডে না গিয়ে, ভোগের অসারতা না জেনে আপনি কখনোই জ্ঞানকাণ্ডে যেতে পারবেন না, আপনি উপনিষদ উপলব্ধি করতে পারবেন না। তার জন্যই জ্ঞানকাণ্ড পরে এসেছে। বেদকে দুটো ভাগে সাধারণভাবে ভাগ করা হয়, একটা কর্মকাণ্ড, একটা জ্ঞানকাণ্ড। যাই হোক, এই আলোচনাগুলো আমরা করলাম। তাহলে আমরা জানলাম মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। আর বেদের কাল, বেদ যে কবে ঠিক মানে ঋষিদের দ্বারা দৃষ্ট হয়েছিল এই নিয়ে অনেক মতভেদ আছে। আমাদের ম্যাক্স মুলার বলেছে 1200 BC, অর্থাৎ খ্রিস্টের জন্মের 1200 বছর আগে। আরও অনেক পণ্ডিত অনেক রকম কথা বলেছেন, তো সেগুলোই আমি আর যাচ্ছি না। এবারে আরেকটা বিষয় আছে বেদের ছন্দ। ছন্দ কি না, ছন্দ অনেক রকম হয়। লৌকিক ছন্দ, সেখানে ওই লঘু গুরু ভাগ করা থাকে, কিন্তু এখানে অক্ষর গণনা করে ছন্দ নির্ণয় করা হয়। আমরা জানি প্রধানত বেদে 7টা ছন্দ রয়েছে। গায়ত্রী, উষ্ণিক, গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ, বৃহৎ, পঙ্ক্তি, ত্রিষ্টুপ। গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ, বৃহতি, পঙ্ক্তি, ত্রিষ্টুপ, জগতি। কিন্তু না, বেদের ছন্দ হলো 26টি। মা, প্রমা, প্রতিমা, উপমা, সমা, গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ, বৃহতি, পঙ্ক্তি, ত্রিষ্টুপ, জগতি, অতি জগতি, এরকম অনেক ছন্দ রয়েছে, 26টি ছন্দ রয়েছে। আর প্রত্যেকটা ছন্দে জানবেন 4 অক্ষর করে বাড়ছে। মা ছন্দের অক্ষর সংখ্যা 4, প্রমাতে 8, মা প্রমা, প্রতিমা, প্রতিমাতে 8 4 12, প্রতিমা, উপমা, উপমাতে 12 4 16, সমা 16 4 20, গায়ত্রী 24, উষ্ণিক 28, অনুষ্টুপ 32। এইভাবে অক্ষর করে বেড়ে বেড়ে যাচ্ছে। তো এইভাবে ছন্দ রয়েছে। এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো বেদ অনেক দূরে রয়েছে। বেদের কাছে পৌঁছাতে গেলে আপনাদেরকে কি করতে হবে, বেদাঙ্গ জানতে হবে। ওই সরস্বতী পুজোর মন্ত্র পড়ার সময় আমরা শুনি না, বেদ বেদান্ত বেদাঙ্গ। এই বেদাঙ্গকে আগে না জানলে আপনি কখনোই বেদ জানতে পারবেন না। বেদাঙ্গ কটা? বেদাঙ্গ 6টা। এই 6টা বেদাঙ্গকে আগে জানলে তবে গিয়ে আপনি বেদ কি তা জানতে পারবেন বা বেদ তার অর্থ বুঝতে পারবেন। বেদাঙ্গ কি কি? শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষ। ক্রমটা অনেক সময় অনেক রকম হয়। একটা বেদকে যদি একটা মানুষের সঙ্গে তুলনা করা হয়, পুরুষের সঙ্গে তুলনা করা হয়, পরমাত্মার সঙ্গে তুলনা করা হয়, বেদ পুরুষ,
সেই পুরুষ বা অবয়ব যদি তার শরীর করা হয়, সেখানে দেখবেন তার পা, সেই শরীরটার পাকে ছন্দৌ পাদৌ তু বেদস্য, ছন্দ হলো সেই বেদ পুরুষের পা। তারপরে কি বলছে, হস্ত কল্প অথ পঠ্যতে, দুটো হাতকে কল্প, তাহলে কি হলো, ছন্দ আর কল্প হয়ে গেল। জ্যোতিষাময়নম চক্ষু, জ্যোতিষ হলো বেদ পুরুষের চোখ। তারপরে নিরুক্তম শ্রোত্র মুচ্যতে, শ্রোত্র বা শ্রবণ, কানকে নিরুক্ত। তারপরে শিক্ষা ঘ্রাণং তু বেদস্য, শিক্ষা কি, ঘ্রাণ, নাক। আর মুখং ব্যাকরণং স্মৃতম, মুখ কি, মানে বেদ পুরুষের মুখ কোনটা, ব্যাকরণ। আর ক্রমটা বলছি আমি শিক্ষা। প্রথম বেদাঙ্গটা নিয়ে একটু বলি। শিক্ষা কি না, শিক্ষা হলো সেখানে যেখানে স্বর, বর্ণ, সন্তান, মাত্রা, সাম, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আপনি বর্ণই জানলেন না, তাহলে আপনি বেদ চিনবেন কি করে, বেদটা পড়বেন কি করে? তাহলে বর্ণ জানতে হবে, স্বর জানতে হবে, মাত্রা জানতে হবে, এগুলো সাধারণ আলোচনাগুলো শিক্ষায় রয়েছে। তাই শিক্ষা হলো প্রথম বেদাঙ্গ। বলা হয়েছে শিক্ষা কি, শিক্ষা ঘ্রাণং তু বেদস্য, তাকে শিক্ষার পরে রয়েছে কল্প। কল্প মানে কি, কল্পনা বা কল্পিত, মানে আপনি একটা যজ্ঞ করবেন, সেই যজ্ঞের যে বিধিগুলো বিহিত রয়েছে, কত হাত লম্বা যজ্ঞের বেদি হবে, কতটা চওড়া হবে, কি হবে না হবে, এগুলো কল্পিত হয়েছে কোথায়, বা এগুলো বিহিত হয়েছে কোথায়, এই কল্পতে। সেখানে আপনারা দেখবেন দুটো সূক্ত আছে, সৌত সূত্র আর গৃহ্য সূত্র। গৃহ্য সূত্র কি, সেখানে অনেক যজ্ঞের বিধি দেওয়া হয়েছে। যেরকম আমরা জানেন পশুজাগ, সোমজাগ, হোম, এগুলো হচ্ছে আপনার ওই সৌত সূত্রতে যাওয়া রয়েছে। আর গৃহ্য সূত্রতে যেগুলো ছোট ছোট গৃহ্য সূত্রতে ছোট ছোট জাগ যেগুলো হয়, সেগুলো গৃহ্য সূত্রতে আলোচনা করা হয়েছে। তো বড় যে জাগ বা তার যে আঙ্গিক জাগের কথাগুলো রয়েছে, অশ্বমেধ, বা আপনারা অনেক সময় শুনেছেন অশ্বমেধ জাগ হচ্ছে, এগুলো সব সৌত জাগের মধ্যেই পড়ে। তার সৌত জাগের অনেক বিধি আছে। সেখানে সোম জাগের কথা বলা হয়েছে, 14টা সৌত জাগ রয়েছে। সোমরস দিয়ে কিভাবে যজ্ঞ করা উচিত, সেখানে অগ্নিহোত্র জাগের কথা বলা হয়েছে। অনেক জাগের বিষয় সৌত জাগের মধ্যে পড়ছে। অতএব যাগ যজ্ঞের যে বিষয়বস্তু বা বিভিন্ন বিষয়গুলো তো অনেক বড় বড় আলোচনার বিষয়। এগুলো এক একটা আলোচনার সত্র হওয়া দরকার, একসঙ্গে বলা সম্ভব নয়। এটুকু জানুন যে যাগযজ্ঞ কল্পতে রয়েছে। তারপরে আমরা কি যাচ্ছি, শিক্ষা কল্প। কল্পকে বলা হয় হাত, শিক্ষা কল্প। তারপরে ব্যাকরণ। ব্যাকরণকে কি বলা হচ্ছে, ব্যাকরণ হচ্ছে বেদ পুরুষের মুখ। কেন ব্যাকরণকে মুখ বলা হলো? কারণ ব্যাকরণে ধরুন আপনি একটা শব্দ নিলেন, রাম, রয়াকার ম বিসর্গ রাম হয়, এখানে কি প্রত্যয় রয়েছে, কি অব্যয় রয়েছে, কি প্রাতিপদিক রয়েছে, সেগুলো আপনারা জানবেন কি করে? ব্যাকরণেরও প্রয়োজন রয়েছে। রক্ষা, উহ, আগম, লঘু, অসন্দেহ, মহর্ষি পতঞ্জলি বলেছিলেন। তিনি বলেছিলেন যে ব্যাকরণের অনেক প্রয়োজন রয়েছে। সে বা কীভাবে বেদকে রক্ষা করছে, তার আগম কি, এগুলো বিভিন্ন আলোচনা আছে। মোটামুটি এইটুকু জানুন যে অব্যয়, প্রত্যয় বা বিভিন্ন শব্দের উৎপত্তি ব্যুৎপত্তি সেগুলো কিভাবে হচ্ছে, সেটা জানতে গেলে ব্যাকরণ লাগবে। তারপরে কি বলছে, তারপর নিরুক্ত। নিরুক্ত বলছে বৈদিক শব্দকোষ, শব্দের ভাণ্ডার। ধরুন আমি বললাম কবিক্রতু, অগ্নির হোতা, একটি সূক্ত বললাম, ওম অগ্নি এডে পুরোহিতম যজন সদেব হোতা আরম রত্নধাতমম, হয়তো পুরো স্বর অনুযায়ী আমি পাঠ করলাম না, আরও স্বর সহ পাঠ হয়। যাই হোক, এই যে প্রত্যেকটা শব্দের অর্থ, এটা আপনারা কোথায় জানবেন? এটা জানতে গেলে নিরুক্ত পড়তে হবে। নিরুক্ত যাস্কাচার্যের রচনা, আচার্য যাস্ক এই নিরুক্ত রচনা করেছেন। আর বাকি থাকলো কি, নিরুক্তকে সূত্র বলা হয়। শেষে বাকি থাকলো জ্যোতিষ। জ্যোতিষ হচ্ছে চোখ, মানে বৈদিক কাল গণনা, কোন সময়ে কোন যজ্ঞ করা উচিত, কোন সময় কোন কাজ করা উচিত, কি ক্রিয়া করা উচিত, সেটা আপনারা জ্যোতিষ না পড়লে জানতে পারবেন না। এইভাবে কিন্তু এইগুলো জানতে হবে। তাহলে শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত আর ছন্দ, জ্যোতিষ। আরেকটি বিষয় বাকি রয়েছে, ছন্দ। ছন্দ পাদৌ তো বেদস্য। ছন্দ না জানলে আপনি যে মন্ত্রের একটা এফেক্ট রয়েছে, মন্ত্র পড়লে একটা কোনো ফল হয়, সেই ফলটা যদি আপনি ছন্দবদ্ধভাবে না পড়েন, ছন্দের নিয়ম জানা না জানেন, গায়ত্রী মন্ত্রের কী ছন্দের কী নিয়ম আছে, উষ্ণিক অনুষ্টুপের কী নিয়ম আছে, সেগুলো জানতে গেলে ছন্দশাস্ত্র পড়তে হবে। তো এটা পুরোটা একটা গেল। আর বেদকে আপনারা ভাগগুলো আমি মোটামুটি আপনাদেরকে জানালাম। তাহলে বেদ হলো জ্ঞানরাশি। আর আরেকটি বিষয়, বেদ, ঋগ্বেদ আমি যদি ধরি, সেই ঋগ্বেদের কিন্তু ভাগ রয়েছে, প্রত্যেকটা বেদের ভাগ রয়েছে, শাখাও রয়েছে, শাকল, বাসকল, এরকম অনেক শাখা রয়েছে ঋগ্বেদের। তারপরে আপনি যদি যজুর্বেদে যান,
সেখানে শুক্ল যজুর্বেদ, কৃষ্ণ যজুর্বেদ ভাগ রয়েছে। তো আরও অনেক শাখা, অনেক ঋষিদের মতে অনেক শাখা, অনেক পণ্ডিতদের মতে অনেক শাখা, শাকল, বাষ্কল, আশ্বলায়ন, সাংখ্যায়ন, মান্ডুকায়ন, এরকম 5টা শাখার কথা বলা হয়েছে ঋগ্বেদের। বা ঋগ্বেদের যদি অন্যরকম ভাগ দেখেন, সেখানে মণ্ডল, 10টা মণ্ডল রয়েছে, তারপরে 85টি অনুভাগ রয়েছে, এইভাবে অনেক ভাগ রয়েছে। তারপরে 1028টা সূক্ত রয়েছে, তার মধ্যে 11টা আবার বালখিল্য সূক্ত, তারপরে 10,000-এরও অধিক মন্ত্র রয়েছে। এইভাবে ভাগ করা হয়েছে, সেগুলো আপনারা সূক্ষ্মভাবে জানতে পারবেন। এবং কোনটা স্তুতি, বেদকে আপনারা এই জন্য অধ্যয়ন করুন যে বেদে প্রথমে কর্মকাণ্ড রয়েছে। সেই বেদ একটি গ্রন্থ বা শাস্ত্র হিসাবে যদি আপনার কাছে উঠে আসে, বা একটা পরম্পরা হিসাবেও যদি উঠে আসে, তাহলে সেখানে আপনারা কি করতে পারবেন? সেখানে প্রথমে আপনারা কর্মকাণ্ডে গিয়ে অনেক কিছু প্রাপ্ত হতে পারবেন জীবনে, আর শেষে জ্ঞানকাণ্ডে গিয়ে আপনি কে, আপনার এই মহাবিশ্বে অস্তিত্ব কোথায়, কেন আপনার উৎপত্তি, সেই জ্ঞানকাণ্ডে গিয়ে মিশে যাচ্ছে বেদান্তে, যেটা উপনিষদ ভাগ। তো এইভাবে বেদের একটা প্রাথমিক ধারণা, বেদ কি তার একটা প্রাথমিক ধারণা আমাদের প্রত্যেক সনাতনীদের জানা উচিত। তারপরে প্রত্যেকটি ভাগ নিয়ে, প্রত্যেকটি বেদান্ত নিয়ে, বেদাঙ্গ নিয়ে আরও অনেক চর্চা, অনেক আলোচনা করা যায়। সেটা আমরা অন্য কোনো দিন একদিন করব, অন্য কোনো পর্বে। এখন আজ এই পর্যন্ত। আর আমি কোনো বই দেখে বা কোনো কিছু দেখে বললাম না, তাই অনেক সময় বলার সময় কিছু জড়তা বা ত্রুটি হয়তো থেকে যাবে, কিন্তু আমি শাস্ত্রসম্মতভাবে সঠিক তথ্যগুলোই তুলে ধরার চেষ্টা করেছি। যদি বলতে গিয়ে জড়তা বা ত্রুটি থেকে যায়, বা কোনো জায়গায় কিছু মনে হয় যে খামতি থেকে গেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ বেদ একটা সমুদ্র, সেই সমুদ্রের এক ফোঁটা জল হয়তো আমি গ্রহণ করতে পেরেছি, সেখানে হয়তো পুরো সমুদ্র ব্যাখ্যা করা আমার পক্ষে অসম্ভব, তার জন্য ক্ষমা প্রার্থী। আর আশা করি আপনাদের কাছে প্রাথমিকভাবে বেদ কী বিষয় সেটা তুলে ধরতে পারলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।